স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। ক্ষমতা চিরস্থায়ী করার চিন্তা থেকেই ইভিএম বেছে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। কারচুপির সুযোগ রয়েছে এমন অভিযোগের মধ্যেও প্রায় 4,000 কোটি টাকা খরচ করে ইভিএম কেনে তৎকালীন ক্ষমতাসীনরা। তবে বিপুল অঙ্কের টাকায় কেনা মেশিনগুলোর বড় অংশের অকেজো বা নষ্টের পথে। তাই রাষ্ট্রের অর্থ অপচয়ে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। এদিকে স্বচ্ছতা আনতে আগামী জাতীয় নির্বাচন ব্যালটে হবে বলে জানিয়েছে নতুন নির্বাচন কমিশন। 6 বছর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনা হয়। 2018 সালে ইসির এই প্রকল্পে সরকার বরাদ্দ দেয় 3,825 কোটি টাকা। বিভিন্ন মহলের বিরোধিতার মধ্যে তড়িঘড়ি করে ইভিএম কেনার সিদ্ধান্ত নেয় KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। প্রথমে পরীক্ষামূলকভাবে 80,000 ইভিএম কেনা হয়। তবে মেশিনগুলোর মেয়াদ 10 বছর বলা হলে সংরক্ষণের অভাবে অকেজো হতে শুরু করে 3 বছরের মাথাতেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আওয়াল কমিশন 150 আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করতে পারেনি। নতুন করে কেনা হয় আরও 1,50,000 ইভিএম। চলতি বছরের মার্চে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় 1 লাখেরও বেশি মেশিন নষ্ট, আরও কয়েক হাজার নষ্টের পথে। বিশাল অঙ্কের টাকা খরচ করে কেনা মেশিন অকেজো হওয়ার পাশাপাশি রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ অনেকেরই অভিযোগ ছিল ইভিএমে ভোট হলে কারচুপি করা সম্ভব। এমন বাস্তবতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত নির্বাচন কমিশন জানায় আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ব্যালটে। নানাবিধ সমস্যা আছে, এগুলো ডিফারেন্ট টেকনিক্যাল ম্যাটার্স অনেক বিষয় আছে। তো জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, জনগণের অর্থ খরচ করে ইভিএম কিনে যারা টাকা নষ্ট করেছেন তাদের আইনের আওতায় আনা উচিত। ডিসিশন কিভাবে হয়েছিল সেটা আমাদের দেখতে হবে, এটা আইনের ব্যাপার। দেশের জনগণের টাকা আমরা হর হামেশাই বছরকে বছর দেখে আসছি অপচয় হয়েছে। সেখানে আমরা সরকারকে, যে সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে তাদের সদিচ্ছার উপরেই আমাদের দোষ দিতে হবে। অর্থ কী পরিমাণ খরচ হচ্ছে সেটা নিয়ে তারা খুব একটা ভাবিত ছিলেন না। আমাদের অর্থ খরচ করবার জন্যে যারা নির্দেশ প্রদান করেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে, সরকার প্রধান কিংবা যারা মন্ত্রী বা প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনের সদস্যবৃন্দ, তাদেরও কিন্তু এই বিষয়গুলো নিয়ে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা ভালো। তারা বলছেন, হয়তো ব্যবসায়িক কোনো স্বার্থ থেকে জনগণের কথা চিন্তা না করে প্রায় 4,000 কোটি টাকা দিয়ে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন ক্ষমতাসীনরা। ব্যালটে ভোট দেওয়া মানে আমার অধিকার, আমি একটা কাগজের মাধ্যমে টিক দিয়ে আমার চয়েসটা আমি জানানো। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পূর্বাঞ্চলে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দোষীদের দ্রুত বিচার ও নিরাপদ সড়ক সহ 5 দফা দাবি জানান তারা। এদিকে এই ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট কারের চালক সহ দুজনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার রাত 3টার দিকে পূর্বাচল 300 ফিটের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এ সময় সেখানে দাঁড়ানো মোটরসাইকেল আরোহী বুয়েটের 3 শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে সিএসই বিভাগের 2য় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই মারা যান। তার 2 সহপাঠী মেহেদি হাসান খান ও অমিত শাহকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এ ঘটনায় গ্রেফতার প্রাইভেট কারের চালক সহ দুজনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। ওর শরীরে পাওয়া গেছে আপনার মদ এবং গাঁজা। ওই 3 জনের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা হয়েছে সড়ক পরিবহন আইনে এবং তাদেরকে ডোপ টেস্ট করা হয়েছে। ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ আসছে এবং তাদের ওই গাড়িতে তল্লাশি করে আমরা একটা বিয়ারও পাওয়া গেছে। এই 2টা মিলে তাদের বিরুদ্ধে আরেকটা নিয়মিত মামলার প্রস্তুতি চলতেছে, সেটা পুলিশ বাদী হয়ে মামলা করবে। ওই 3 জনকে আসামি করা হবে। প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন সাবেক একজন সেনা কর্মকর্তার ছেলে। এই ঘটনার পর থেকে সোচ্চার বুয়েটের শিক্ষার্থীরা। শনিবারেও বুয়েট শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। পরে সংবাদ সম্মেলন করে তারা। জানায়, হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসার ব্যয় বহন, নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বিবাদী পক্ষকে। পেছন থেকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে স্থির অবস্থায় থাকা মোটরসাইকেল সহ 3 জনকে আঘাত করে
এর ফলে তারা 3 জন সড়কের বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে এবং 2 জনকে গুরুতর আহত করে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সড়কের নিরাপত্তা নিশ্চিত ও তদন্তে বাধা প্রদানের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবিও তাদের। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। 3 দেশে 5,000 কোটি টাকা পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। পাচারের টাকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে আবাসন খাতে বিনিয়োগ করেছেন তিনি। এসব অর্থে নিজ নামে এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রয়েছে 578টি বাড়ি, অ্যাপার্টমেন্ট এবং ভিলা। অনুসন্ধানে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আদিত্য আরাফাতের প্রতিবেদন। চট্টগ্রামের সারসন রোডের এই বিলাসবহুল বাড়িটি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের। চট্টগ্রামে তার এমন আরও 2টি বাড়ি রয়েছে, আর রাজধানীর গুলশানে রয়েছে 2টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যে দুটির মোট আয়তন প্রায় 8,000 স্কয়ার ফিট। দেশে থাকা সাইফুজ্জামানের এসব সম্পদ যাতে বিক্রি বা হস্তান্তর করা না যায়, এজন্য আদালতের অনুমতিতে ক্রোক বা অবরুদ্ধ করে রেখেছে দুদক। দুদকের অনুসন্ধানের সবশেষ তথ্য বলছে, সাইফুজ্জামান চৌধুরী 2015 থেকে 2023 সাল পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে 5,000 কোটি টাকার বেশি পাচার করেছেন। এ সময় তিনি ভূমি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর দায়িত্বে ছিলেন। পাচারের অর্থে সাইফুজ্জামান 3 দেশে 578টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও সম্পত্তি কিনেছেন। এর মধ্যে সাইফুজ্জামান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যে রয়েছে 341টি, আরব আমিরাতে 228টি ও যুক্তরাষ্ট্রে 9টি। এ হিসেবের বাইরে তার স্ত্রী রুকমিলা জামানের নামে যুক্তরাজ্যে রয়েছে 2টি বাড়ি। ভূমি নিবন্ধন অফিসের মাধ্যমে সাইফুজ্জামান এবং তার স্ত্রীর এসব সম্পদের সত্যতা পেয়েছে দুদক। স্ত্রী রুকমিলা জামান এবং মেয়ে জেবা জামানের নামেও কোম্পানি খুলেছেন তিনি। এছাড়া পারিবারিক মালিকানায় থাকা ব্যবসায়িক গ্রুপ আরামিটের নামেও খুলেছেন কোম্পানি। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, ক্ষমতার অপব্যবহার করে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী সাইফুজ্জামান। যেই মেয়াদে তিনি মন্ত্রী ছিলেন সেই মেয়াদের ঘটনা, তাহলে তো এখানে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কাজটা পাচারটা হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই ধরনের দৃষ্টান্ত বৈশ্বিক মানদণ্ড খুবই খুবই বিরল বলে আমরা বলি। সীমাহীন লোভ, শত শত সম্পদের মালিকানা, অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, বাড়িঘরের মালিকানা, গাড়ি বাড়ি, এটা খুবই দৃষ্টান্ত বিরল। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের মহাপরিচালক। অনুসন্ধান টিম এই বিষয়ে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করছেন এবং দালিলিক প্রমাণাদি সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের অনুসন্ধানের বিষয়ে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পাচার করা অর্থ দেশে ফেরাতে এরই মধ্যে দুদকের কার্যক্রমে যুক্ত হয়েছে সিআইডি এবং এনবিআর। এই যৌথ অনুসন্ধান টিম পাচার করা অর্থ দেশে ফেরাতে তাদের আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে। প্রথম ধাপে সাইফুজ্জামান জাভেদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করার প্রস্তুতি রয়েছে দুদকের। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী 1-2 দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করা হবে। তালিকা ধরে দ্রুতই তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় যানজট কমাতে অটোরিকশার লাইসেন্স দেওয়ার পরামর্শও দেন তিনি। বলেন, কোনো অপরাধ সংগঠিত হলে তার বিরুদ্ধে মামলা হবে, মামলার সব দায়িত্ব পুলিশের। সকালে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যত অপরাধ হবে তত মামলা থানায় নিতে হবে এবং কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ তাকে সহযোগিতা করবে। তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। এ সময় পুলিশের দায়িত্ব পালনে অতীতের মতো কারো ব্যক্তি স্বার্থে ব্যবহৃত না হওয়ার দিকে সচেতন থাকতে পরামর্শ দেন তিনি।
দেশের বিভিন্ন খাতে তথ্য বিভ্রাটের পেছনে নীতি নির্ধারকদের নেতিবাচক ভূমিকা আছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতির সঠিক তথ্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার, তাই এখন খুব বেশি মনে হচ্ছে। অন্য সময় মূল্যস্ফীতি কমিয়ে ৮ থেকে ৯% দেখানো হতো। সকালে রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থের ৬ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারে কাজ চলছে। পুঁজিবাজারে শেয়ারের দরপতনে রেগুলেটরদের দায় আছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। আর সামনের দিনগুলোতে আর্থিক শৃঙ্খলা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা বেগবান করা সহ বেশ কিছু চ্যালেঞ্জ তুলে ধরেন অর্থনীতিবিদ হোসেন জিলুর রহমান। কিছু যন্ত্রণা থাকবে, বিশেষ করে পুঁজিবাজার নিয়ে। শেয়ার মার্কেট প্রাইস কমে যাচ্ছে, পুঁজিবাজার চেয়ারম্যানকে কি রিমুভ করো মিছিল হচ্ছে তার হিসেবে সেক্রেটারি। আমি এই ব্যাপারে অনড়, আমি বলছি তাকে রিমুভ, সেটাকে কিছুটা রিফর্ম করার চেষ্টা করি। প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে হাইকোর্ট ও সচিবালয়ে। তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। আপাতত তার মরদেহ রাখা হবে সিএমএইচ হিমাগারে। সোমবার মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘ ৫৫ বছরে আইন পেশার সমাপ্তি টেনে এভাবেই শেষবারের মতো সুপ্রিম কোর্টে আনা হয় এই সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মরদেহ। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা তার কফিন বহন করেন। এরপর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। এছাড়া ছিলেন সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশন সহ আইনজীবীরা। জানাজা শেষে কফিনে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। এরপর শ্রদ্ধা নিবেদন করে আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠন। দীর্ঘদিনের সহকর্মীরা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের প্রতি দরদ নিয়ে যারা ছিলেন তার মধ্যে ইনি একজন অন্যতম, এবং এনাকে হারিয়ে দেশও একজন খুব মূল্যবান আইনজীবীকে হারিয়েছে। আমি নিজেও একটু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। দেশকে নিয়ে তার স্বপ্ন ছিল এবং তিনি এত বছর বয়সেও তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। রাত 11টা পর্যন্ত, সকাল 8টা থেকে তিনি বলেছেন যে আমি কাজ করে আনন্দ পাই এবং এই দেশকে যে নতুন করে সুযোগটা এসেছে এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। সিনিয়র আইনজীবীরা বলেন, হাসান আরিফের মৃত্যুতে আইন অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হবে, যা পূরণ হবার নয়। তার সাবমিশন অনুকরণীয়, সুতরাং এরকম একজন আইনজীবী আমাদের থেকে চলে যাবে এটা আমরা চিন্তাও করতে পারি নাই। পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড, বিল রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইন পেশা থাকবে তাদের জন্য একটা সুবিধা হবে এবং অনুসরণীয় হবে। এরপর বেলা 12টার দিকে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশ সচিবালয়। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। হাসান আরিফের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সৎ ও নিষ্ঠার সাথে তিনি আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন। উপদেষ্টা পরিষদে অভিজ্ঞতা, মেধা, শক্তি, প্রাণ শক্তির যে একটা সমন্বয় আছে, সেখানে একটা বড় ঘাটতি হবে স্যারের এই প্রস্থানে। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তার ছেলে। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। ওই দিন রাতে ধানমন্ডির একটি মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। মহানগরীর সারাব এলাকায় তাদের বিক্ষোভে সড়কটিতে সৃষ্টি হয় তীব্র যানজট। সকাল থেকে কারখানার সামনে জড়ো হতে শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে মহানগরীর সারাব এলাকার চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে তারা। এতে ব্যাহত হয় সড়কের তীব্র যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। শ্রমিকরা জানান 30 থেকে 40 হাজার শ্রমিক কারখানা বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছেন, পরিবার নিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানান তারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চলছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির আয়োজনে ৫ম সম্প্রচার সম্মেলন। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা এই প্রতিপাদ্যে চলছে এবারের আয়োজন। প্রধান অতিথি সাংবাদিক শফিক রেহমান সহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন সবাই। গণমাধ্যমের সংস্কার ও স্বাধীনতা এবং গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় এবারের সম্মেলন ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে মালবাহী ট্রাক। ভোররাতে টঙ্গী বাজার এলাকার পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে পড়ে যায় ট্রাকটি, তবে এতে কেউ হতাহত হয়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, ভোরে পাথর বোঝাই একটি ট্রাক টঙ্গীর বেইলি ব্রিজ পার হওয়ার সময় ভেঙে নিচে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে চালক ট্রাক রেখে পালিয়ে গেছেন। ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছেন তারা। এদিকে এই পথ ব্যবহার করা যানবাহনকে বিকল্প পথ হিসেবে কামারপাড়া মুন্নু গেট সড়ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃষ্টি আর হিমেল হাওয়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় উপকূলীয় এলাকাগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের ৪ সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পৌষের শুরুতেই সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা। এর মাঝেই বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে বিরূপ আবহাওয়া। হাড় কাঁপানো শীত আর বৃষ্টিতে ভোলায় জনজীবন বিপর্যস্ত। ভোর থেকেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ঘন কুয়াশা ও মেঘে আকাশ ঢেকে থাকায় সূর্যের দেখা মিলছে না। এতে তাপমাত্রা কমে শীতের প্রকোপ আরো বেড়েছে। বৃষ্টি বাদল হইতাছে, যাত্রী পায় না, আগের মতো যাত্রীও হয় না। আজকে ভোলার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। আমন ধান কাটার মৌসুমে বৃষ্টিতে কাজ করতে কষ্ট হচ্ছে কৃষকের। এমন আবহাওয়া থাকলে রবি শস্যের ক্ষতির শঙ্কায় চাষিরা। বেগুনে ছাড়া আছে, রোডেল গাছ আছে, শাকসবজি করছি, সমস্যা হইতে পারে বৃষ্টির কারণে। পটুয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন। কুয়াকাটা, কলাপাড়া সহ অনেক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দমকা হাওয়ায় শীত আরও বেশি অনুভূত হচ্ছে। গভীর সাগরে অবস্থানরত জেলেরা পড়েছেন বেকায়দায়। শীতে আপনার গাড়ি গুড়ি পাইতেছি না, ঠান্ডায় হয়ে যাইতেছে। সাতক্ষীরা ও ঝালকাঠিতে গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেশি। এর মাঝে যোগ হয়েছে বৃষ্টি। শীত আর বৃষ্টিতে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। বাতাস চলছে এবং মেঘ খুবই কষ্টকর সময় যাচ্ছে, যারা দিন মজুরি খেটে খায় তাদের। কর্মমুখ মানুষ, তারা কাজে কামে ঠিক মতো যাইতে পারতেছে না। যশোরে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। বেশিরভাগই ঠান্ডা, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত। তাদের কাশির সমস্যা হচ্ছে, তারপর হচ্ছে শ্বাস নিতে কষ্ট হয়। তো এইসব ক্ষেত্রে আসলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে মনে করেন যে গরম জামা কাপড় পরায় রাখা, তাদের হচ্ছে মাথাটা ঢেকে রাখা, এগুলো করণীয়। তাপমাত্রার পারদ নামতে থাকায় চুয়াডাঙ্গায় খেটে খাওয়া মানুষও বিপাকে। বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। সর্বোত্তরের জেলা পঞ্চগড়েও শীতে নাজুক জনজীবন। কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। হিমেল হাওয়ায় ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে ২৪-২৫ ডিসেম্বর রাজধানী সহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। এতে সারা দেশে বাড়তে পারে শীতের তীব্রতা। এখন টেম্পারেচার যেটা কমার কথা সেটা না কমে যদি বাড়ে, মিনিমামটা যেটা আমাদের শীতের প্রকোপটা বাড়ায়, সেটা কিন্তু বাড়তির দিকে। যেহেতু আকাশ মেঘলা থাকার কারণে আমাদের দিনের আলোটা তেমন একটা আসছে না, এই জন্য অনুভূতিটা বেশি হচ্ছে শীতের। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে এবং ধুলা ধোঁয়ার মিশ্রণে বাতাস আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। ফলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ২০৫ স্কোর নিয়ে বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ৩য় অবস্থানে রয়েছে ঢাকা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ফুটপাতে ছাতা সারাইয়ের কাজ করতেন জসিমউদ্দিন। সীমিত রোজগারে ছিল সাধারণ জীবন। ৪ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জসিমউদ্দিন। সেই থেকে শনির দশা নেমে আসে ছেলে ও 2 মেয়েকে নিয়ে তার স্ত্রী নার্গিসের সংসারে। যদিও পরিবারটিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যাওয়ার সময় বলছে যে সে বাজার সদাই নিয়ে আসবে, ঘরে কিছুই ছিল না। আমরা তো তার অপেক্ষায় বয়ে রয়েছি। তারপর কিছুক্ষণ পরে শুনি সে পুলিশের গুলিতে মারা গেছে। কথা ছিল বাড়ি ফেরার সময় বাজার নিয়ে আসবেন জসিমউদ্দিন। অপেক্ষায় ছিলেন স্ত্রী ও সন্তানরা। বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু বাজার নিয়ে নয়, নিথর দেহে।
গত 4 আগস্ট ভোলার নতুন বাজারে পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নবীপুর এলাকার মোহাম্মদ জসিম। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে এক ছেলে ও 2 মেয়েকে নিয়ে দিশেহারা স্ত্রী। এখন আমরা কিভাবে কি করব? আমাকে সংসার অনেক কষ্টে চলে। আমার ছেলে মেয়ে 3 জন পড়াশোনা করাই, তাদের অনেক কষ্টে পড়াশোনা করাইতে পারি না। অভাবের তাড়নায় 8ম শ্রেণী পড়ুয়া বড় ছেলে সিয়াম হাল ধরেছে বাবার ছাতা মেরামতের দোকানের। যা উপার্জন হয় তাই দিয়ে চলে বাবাহীন সংসারের খরচ। এর মাঝেও সন্ধ্যায় বাড়ি ফিরে সারাদিনের ক্লান্ত শরীরে চালিয়ে যাচ্ছে নিজের পড়ালেখা। বাসার পারিবারিক কখন অবস্থা ভালো না, বাবা মারা যাওয়ানোর জন্য। আমার বোন আছে 2টা ছোট ছোট, তাদেরও আপনার পড়াশোনা চলে না, আমারও পড়াশোনা চলে না। এখন বাধ্য হয়ে এই কাজ করি, পাশাপাশি পড়াশোনাও করি। নিহত জসিমের ছোট 2 মেয়ের কণ্ঠেও বাবাহীন জীবনের স্মৃতিচারণ। খেলনাই না দিত, আবির না দিত, ঘুরতে নিয়ে যাইত। এখন আব্বু নাই, কেউ না দেয় না। এখন আর আমার আব্বু টাকা দেয় না, কেউই দেয় না। আসার সময় কেউ কয় না, খায়া যাবা কিছু লয়ে যেত। এদিকে নিহত জসিমের পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের তালিকা আমরা চূড়ান্ত করেছি এবং এই জসিমের পরিবারকে আমাদের সকল ধরনের সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে সেটা আমরা নিশ্চিত করব। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিকে আওতায় তাদেরকে নিয়ে আসবো। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের তালিকায় স্থান পাক জসিম উদ্দিনের নাম, আর শহীদদের জন্য দেয়া সব সুযোগ সুবিধা নিশ্চিত হোক, এমন দাবি তার পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক। এবার আর কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান AK আজাদ। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে এই কথা বলেন তিনি। চিকিৎসকদের কমিশন রোধে সংস্কার প্রস্তাবে সুপারিশ করা হবে বলেও জানান। পটুয়াখালীতে জেলা ইমাম পরিষদের 41তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। সকালে শহরের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ইমাম পরিষদের লক্ষ্য, উদ্দেশ্য, বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও আর্থিক হিসাব উপস্থাপন করা হয়। নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের পাহারাদারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে মহাশ্মশান থেকে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মন্দিরের টাকা চুরির জন্যই তাকে হত্যা করা হয়। সাভারে মধুমতি মডেল টাউন উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে প্লট মালিক সহ স্থানীয় বাসিন্দারা। সকালে নগরীর আমিন বাজারের মধুমতি মডেল টাউনের সামনে ঢাকা আরিচা মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।